ফার্স্ট অফ অল এই চ্যাপ্টার হচ্ছে ম্যানেজমেন্ট কিছু সফটওয়্যার নিয়ে। তো ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রথমটা হচ্ছে এন্টারপ্রাইজ সিস্টেম। এন্টারপ্রাইজ সিস্টেম হইতেছে কিছু একটা সফটওয়্যার যেটা হচ্ছে একটা অর্গানাইজেশনে তো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, যেরকম মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস থাকে, দেন হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট থাকে, এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। সো এই ডিপার্টমেন্ট সবগুলা যেন অটোমেটিক্যালি সফটওয়্যার বেসিসে একদম তাড়াতাড়ি কাজ করতে পারে, লাইক ব্যাংক। এই জন্য এন্টারপ্রাইজ সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করা হয়। তো এন্টারপ্রাইজ সিস্টেম কীভাবে কাজ করে? তো এন্টারপ্রাইজ সিস্টেম ফার্স্ট অফ অল হচ্ছে ডাটা ইন্টিগ্রেশন করে। তো ডাটা ইন্টিগ্রেশন কি? সেটা হচ্ছে যতগুলো ডিপার্টমেন্ট আছে, লাইক সেলস ডিপার্টমেন্ট, ফাইন্যান্স, এইচআর, সাপ্লাই চেন, সবগুলোকে একটা জায়গায় জড়ো করে সে একটা সার্ভারে নেয়। অলওয়েজ একদম রিয়েল টাইমে যখনই ডাটা ইনপুট করা হয় তখনই সেখানে ডাটা চলে যায়। ডাটাটা এখানে স্টোর করে রাখা হয় যাতে যে কোনো সময় যে কেউ অ্যাক্সেস করতে পারে একদম আপডেটেড ডাটাগুলা। যেন হচ্ছে রিয়েল টাইম ডাটা প্রসেসিং। রিয়েল টাইম ডাটা প্রসেসিংয়ে যেটা হয়, মানে যখন আমার এখানে 1 টাকা সেল হবে, আমি 1 টাকা ইনপুট করে দিব যে আমার 1 টাকা সেল হয়েছে, যেটা আমরা স্বপ্নতে দেখি। স্বপ্নটা এটাকে আমরা এই রিয়েল টাইম ডাটা প্রসেসিং বলতে পারি। যে ওরা যখন আমরা যখন ওদের কাছে কোনো কিছু নেই, ওরা সেটা কম্পিউটারে এন্ট্রি করে যে এই জিনিসটা সেল হইতেছে, কত ইউনিট সেল হইতেছে সেটাও এন্ট্রি করে। সো তাদের ওখান থেকে ওই প্রোডাক্টটা কমে যায় অ্যান্ড ওই প্রোডাক্টগুলো মানে সব রেকর্ড থাকে, আপডেট রেকর্ড, স্বপ্নতে এখন কতগুলো প্রোডাক্ট আছে বা কতগুলো প্রোডাক্ট লাগবে। আর দেন হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রসেস। তো স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রসেসে বলতেছে যে আমাদের পুরো প্রসেসটা একটা স্ট্যান্ডার্ড প্রসেস বা একটা ওয়ার্ক ফ্লো ফলো করে হবে। যেরকম একটা খরচ কীরকম হইতেছে, কী জন্য হইতেছে, কিসের একটা মানে একটা জিনিসের খরচ, মানে আমার একটা প্রোডাক্টের খরচ একদম র মেটেরিয়াল থেকে শুরু করে সাপ্লায়ারকে দেওয়ার খরচ, সেটার প্রোডাকশন খরচ, সেটার ডিস্ট্রিবিউশন খরচ, সব কিছু এই যে একটা খরচের একটা ওয়ার্কফ্লো তৈরি হয়েছে, এই সব কিছু হচ্ছে এখানে রেকর্ডেড থাকবে ওয়ার্কফ্লো হিসাবে স্ট্যান্ডার্ড ওয়েতে। দেন বলা হচ্ছে অটোমেশন। সো অটোমেশনটা কি? আমাদের ওই রিয়েল টাইম ডাটার মতো যে সব কিছু একদম অটোমেটিক ওয়েতে থাকবে। যে ওই সেলস ফোর্স ইনপুট দিছে আমার 10 ইউনিট, সেল হয়েছে 100 টাকা দরে, মানে 1000 টাকা সেল হয়েছে। তো ওইদিকে ফাইন্যান্স আর অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ওদিকে হিসাব রাখবে যে আমাদের 1000 টাকা সেল হয়েছে। তো ওরা কিন্তু একদম রিয়েল টাইম ডাটা পাইতেছে, রিয়েল টাইম তারা তাদের কাজটা করতে পারতেছে। তো এটাকে আমরা বলতেছি অটোমেশন বা অটোমেটিক্যালি কোনো কিছু করা। দেন হচ্ছে ইন্টার ডিপার্টমেন্টাল কমিউনিকেশন। ইন্টার ডিপার্টমেন্টাল কমিউনিকেশনটা হচ্ছে যেরকম ওনারা যেই সফটওয়্যার করতেছে মানে ইউজ করতেছে, ওই সফটওয়্যারটা ইউজ করেই হচ্ছে ওরা ওখানে কথা বলতে পারে। যেরকম হইতেছে যারা এখানে সেলস করতেছে, মানে সেল এইখানে স্বপ্নতে যারা আছে, তারা এখন ম্যানেজারকে মেসেজ দিবে যে স্যার আমার এতগুলো প্রোডাক্ট লাগবে বা এখানে সিচুয়েশন এরকম এরকম, ওই সফটওয়্যারের মধ্যেই, মানে তাদেরকে আলাদা করে হচ্ছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কথা বলতে হয় না। তো ওই সফটওয়্যারের মাধ্যমে তারা হচ্ছে কি ইজিলি কমিউনিকেট করতে পারে। দেন বলা হচ্ছে রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইটিক্স। রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইটিক্স বলতেছে যে যেহেতু সব কিছু অনেক অটোমেটিক্যালি হইতেছে এবং সব কিছু একদম অটোমেটিক্যালি হচ্ছে কি স্টোর হইতেছে, সেটা থেকে ফাইনালি একটা ইজিলি একটা রিপোর্ট বানানো যায়। সো আমাদের আগে কি হইতো, ওই অ্যানুয়াল রিপোর্ট আমরা দেখতাম যে অনেক কষ্ট করতে হয় ইন্টারনাল অডিটরদেরকে, ফাইন্যান্স অফিসারদেরকে অনেক কষ্ট করতে হয়। বাট এই কষ্টটা অনেকখানি কমে গেছে, কারণ সব কিছু ডিজিটালি রেকর্ড থাকে এবং ডিজিটালি রেকর্ড মানে ওই এক্সেলের মতো অটোমেটিক্যালি সব কিছু ইনপুট হয়ে যায়, দেন ওরা ইজিলি তাদের কাজটা করতে পারে। আগে কি করতে হতো, আগে আমাদের সব কিছু ম্যানুয়ালি ইনপুট দিতে হইতো, যেটা অনেক ডাটা এন্ট্রি, অনেক সময় লাগে। তো আমাদের এই বিজনেস প্রসেস সাপোর্টেড বাই এন্টারপ্রাইজ সিস্টেম। সো কোন কোন বিজনেস প্রসেসগুলো এন্টারপ্রাইজ সিস্টেম দ্বারা সাপোর্টেড হয়? তো ফার্স্ট অফ অল হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং প্রসেস। তো এই ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং প্রসেস হচ্ছে আমাদের ক্রিটিক্যাল যেই ডকুমেন্টগুলো আছে বা যেরকম ধরো অ্যাকাউন্ট রিসিভেবল, পেয়েবল,
তারপরে ক্যাশ ফ্লো কীরকম হইতেছে সব কিছু একদম রিয়েল টাইমে আমরা পাইতেছি, যে আমার ক্যাশ ইনফ্লো কত হইতেছে, ক্যাশ আউটফ্লো কত হইতেছে। দেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে তারা দেখতে পারে ইজিলি যে কখন কতগুলা সিভি আসছে, কতজনকে হায়ার করা হবে, কতজন হায়ার হয়েছে, কতজন পটেনশিয়াল ক্যান্ডিডেট, কয়জনকে ফায়ার করা হবে, সব কিছু তারা রেকর্ড রাখতে পারে। ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোডাকশন প্রসেস, তো ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোডাকশন প্রসেসে তারা ইজিলি দেখতে পারে যে সাপ্লায়ারের কাছ থেকে ঠিকমতো র মেটেরিয়াল আসতেছে কিনা, সেই র মেটেরিয়ালটা ঠিকমতো প্রডিউস হইতেছে কিনা, দেন এটা ঠিকমতো এই সাপ্লায়ারের কাছে যাইতেছে কিনা, সাপ্লায়ার এগুলো ঠিকমতো হচ্ছে গিয়ে দোকানে পৌঁছাইতে পারতেছে কিনা। তো সব কাজগুলো এই একদম ডিজিটালি হচ্ছে কি সব ডকুমেন্টেশন করা যায়, যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোডাকশন প্রসেসের ভিতরে। অ্যান্ড সেলস অ্যান্ড মার্কেটিং প্রসেস, সেলস অ্যান্ড মার্কেটিং প্রসেস ওই যে আমরা বললাম যে স্বপ্নের যে যারা বিক্রি করতেছে সেলস ফোর্স বলা হয়, তো এরা যে ডাটা এন্ট্রি করতেছে, ডাটা এন্ট্রি করার কারণে কিন্তু আমরা একদম বুঝতে পারতেছি কতগুলো ইউনিট সেল হইতেছে, কতগুলো ইউনিট দরকার। একটা যদি সেখান থেকে বিস্কিট চলে যায়, পরে মানে ধরলাম যে আমরা ওখান একটা সপ্তাহ থেকে একদিনে টোটাল 10,000 বিস্কিট সেল হয়েছে, পরের দিন সে কোন কোন কোম্পানির বিস্কিট শেষ হয়েছে, সব মিলায় 10,000, সব কয়টা ইউনিট আবার আগের মতো চলে আসবে। সো এটা ওই ডিজিটালাইজেশনের কারণে পসিবল হয়েছে। দেন হচ্ছে আমাদের এই জাস্টিন স্ট্র্যাটেজি বা জেআইটি স্ট্র্যাটেজি কি, সো জেআইটি স্ট্র্যাটেজি হইতেছে আমার যখন যেটা দরকার তখনই যাতে সেটার আমি রেকর্ড রাখি। যে যেরকম হইতেছে আমার, আমি যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই, মানুষ বাংলাদেশে পাইনাপল জেলি খায় না, কিন্তু আমার এখন পাইনাপল জেলি খাইতে ইচ্ছা করতেছে, বাট কেউই খায় না। সো কেউ যেহেতু খায় না, সো এই চাল ডাল কি কখনো এই পাইনাপল জেলি নিয়ে এসে রাখবে? রাখবে না। রাখলে কী হবে, তাদের স্টক ইনভেন্টরিতে জায়গা বেশি লেগে মানে বেশি খরচ হবে। বেশি খরচ থাকার কারণে হচ্ছে তাদের কস্টিং বেড়ে যাবে, ইনভেন্টরি ওয়্যার হাউস ম্যানেজমেন্টের খরচ বেড়ে যাবে। দেন আবার প্রোডাক্টের মেয়াদ চলে গেলে তো আবার আরেক সমস্যা আছেই। তো যখন আমার এটা দরকার, আমি কি করতে পারি, রিকোয়েস্ট স্টক দিতে পারি। সো রিকোয়েস্ট স্টক দিলে তাদের কাছে এটা রিকোয়েস্ট চলে যাবে। সো দেখা গেল যে 10,000 রিকোয়েস্ট গেছে, এই 10,000 রিকোয়েস্ট যাওয়ার পরে তারা বলল যেহেতু তারা রিকোয়েস্ট দিছে, আমি হচ্ছে গিয়ে 7,000টা আনি, তাহলে 7,000টা এনে তাদের কাছে পৌঁছায় দিই। তো এই 7,000 নিয়ে আসার কারণে তাদের এই জাস্টিন স্ট্র্যাটেজিটা হইল যে এখন যখনই জিনিসটা চাওয়া হইতেছে তখনই ওটা প্রডিউস করা হইতেছে। বা বলতে গেলে সবচাইতে আমাদের প্র্যাকটিক্যাল হইতেছে যে আমরা যখন দোকানে যাই, দোকানে পরোটার দোকানে গিয়ে বলি পরোটা দেন, তখনই তারা আমাদেরকে পরোটা বানায় দেয়, এছাড়া কিন্তু আগে থেকে বানায় রাখে না। তো এটা হচ্ছে জাস্টিন স্ট্র্যাটেজি, যখন যেটা কমান্ড দেওয়া হয়, যখন যেটা ইনপুট আসে তখনই সেটা প্রডিউস করা হয়। দেন হচ্ছে বুল হুইপ ইফেক্ট। সো বুল হুইপ ইফেক্ট হইতেছে যখন আমাদের মানে ডিমান্ড, কাস্টমারের ডিমান্ডের ছোট একটু চেঞ্জের কারণে আমাদের যে ইনভেন্টরি লেভেল আছে এখানে অনেক বড় প্রবলেম ক্রিয়েট হয়। তো বর্ষাকালে কি হয়, বর্ষাকালে হঠাৎ করে হচ্ছে ছাতার চাহিদা বেড়ে যায়, গ্রীষ্মকালে বর্ষাকালে দুই কালে, স্পেশালি বর্ষাকালে। তো গ্রীষ্মকালে ছাতার কোম্পানি দেখতেছে অনেক সেল হয়েছে, বর্ষাকালে দেখতেছে আরও সেল হয়েছে। তো সে ভাববে যে শরৎকালেও হয়তো বা সেল হবে, শরৎকালের জন্য সে বানায় রাখছে। এখন শরৎকালে দেখে আর সেল হয় না, কোনোভাবেই সেল হয় না, তার ইনভেন্টরি বা ওয়্যার হাউস পুরা ছাতা দিয়ে ভর্তি হয়ে আছে। সো এইটার রিজনটা কি, কনজিউমারের ডিমান্ড এক এক সময় এক এক রকম থাকে। সো এই যে কনজিউমারের এই ডিমান্ডের ডেভিয়েশনের কারণে তাদের ইনভেন্টরি, যেখানে আগে অলওয়েজ প্রোডাক্ট সাপ্লাই থাকতো, ইনভেন্টরি ফাঁকা থাকতো, কিন্তু এখন যে পুরো ইনভেন্টরি ভর্তি হয়ে গেছে, খরচ বেড়ে গেছে, শুধু শুধু খরচ হয়েছে, যেগুলো দেখা যাচ্ছে আমাদের নেক্সট গ্রীষ্মকাল ছাড়া আর হবে না।
তো এইগুলার কারণে আমাদের যেই ইফেক্টটা আইডেন্টিফাই করা হয়েছে সেটার নাম হচ্ছে বুল হুইপ ইফেক্ট। দেন আরেকটা জিনিস যেটা পুশ বেস মডেল, আরেকটা হচ্ছে পুল বেস মডেল। পুশ বেস মডেল আর পুল বেস মডেলটা কি? পুশ বেস মডেল হইতেছে যখন কোম্পানি কি করে, আমাদের সাপ্লায়ারকে বলে যে আমাকে প্রোডাক্ট দেন, দেন সাপ্লায়ার থেকে নিয়ে ম্যানুফ্যাকচারার সেটা ম্যানুফ্যাকচার করে, ম্যানুফ্যাকচারার কাছ থেকে ডিস্ট্রিবিউটরের কাছে যায়, ডিস্ট্রিবিউটরের কাছ থেকে রিটেইলারের কাছে যায়, রিটেইলার থেকে কনজিউমারের কাছে যায়। আমরা দোকানে গিয়ে কি করি, যে আমার এই নুডলসটা লাগবে, আমরা নুডলসটা কিনে নিই। কিন্তু এটাতে কি হইতেছে, দোকান সবসময় ভরে থাকতেছে। দেখা যাচ্ছে দোকানের 100টা প্রোডাক্ট আছে, এর মধ্যে শুধুমাত্র 10টা প্রোডাক্ট অলওয়েজ সেল হয়, বাকি 90টা প্রোডাক্টই কন্টিনিউয়াসলি সেল হয় না। তো এটার কারণে তাদের দোকান আননেসেসারি প্রোডাক্টে ভর্তি হয়ে থাকে। তো এই জিনিসটা পুল বেস মডেলে হয় না, অনলাইন বেসিসে পুল বেসটা সবচেয়ে বেশি পায়। সো কনজিউমার লাইক আমি এখন দোকানে গিয়ে বললাম যে ভাই আমার ওই নুডলসটা লাগবে, ওই রামেনটা লাগবে, আপনি ম্যানেজ করে দেন। আমি রিটেইলারকে বললাম, রিটেইলার গিয়ে বলল ডিস্ট্রিবিউটরকে যে ভাই এরকম কনজিউমাররা হচ্ছে রামেনের ডিমান্ড করতেছে। দেন ডিস্ট্রিবিউটরকে বলার পরে ডিস্ট্রিবিউটর গিয়ে তার কোম্পানিকে বলবে স্যার ওখানে তো অনেক রামেনের ডিমান্ড, রামেন বানান। এখন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ইনফরমেশন নিয়ে ম্যানুফ্যাকচারার সাপ্লায়ারকে বলবে যে আমার এখন রামেনের র মেটেরিয়াল লাগবে, আমাকে রামেনের র মেটেরিয়াল দেন। তো এইটা হচ্ছে পুশ ভার্সেস পুল মডেল, বা পুশ মডেল আর পুল মডেল। দেন আমাদের হচ্ছে সেলস ফোর্স অটোমেশন। সেলস ফোর্স অটোমেশন হচ্ছে আমাদের যে সেল প্রসেসটা আছে এইটা যাতে আমাদের ইজিলি মানে করে ফেলা যায়। যেরকম হচ্ছে কনজিউমারে কীরকম ইন্টারাকশন করতেছে, কতগুলো প্রোডাক্ট সেল হইতেছে, কোন কোন এমপ্লয় কীরকম সেলস পারফরমেন্স করতেছে, এই সব কিছু হচ্ছে গিয়ে সেলস ফোর্স অটোমেশনে হচ্ছে সব কিছু রেকর্ড থাকবে। দেন কাস্টমার সার্ভিস, সেলস ফোর্স অটোমেশনের মধ্যে কাস্টমার সার্ভিস হচ্ছে যেই ইগুলা মানে যেই কোম্পানি বা যে অর্গানাইজেশনগুলা লাইক হচ্ছে গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি, যারা হচ্ছে কাস্টমার ইনকোয়ারিজ, দেন কাস্টমার কমপ্লেন মানে কাস্টমার সার্ভিস সেন্টার যেটা বলি, এইগুলার নিয়ে যারা হ্যান্ডেল করে অটোমেটিক্যালি, এদেরকে আমরা বলতেছি কাস্টমার সার্ভিস। আগে কি হইতো, আমাদেরকে গিয়ে কমপ্লেন দেওয়া লাগতো, বাট এখন আমরা চাইলে অনলাইনে বসে কমপ্লেন দিয়ে ফেলতে পারি। দেন হচ্ছে মার্কেটিং। সো মার্কেটিং হচ্ছে আমাদের এই কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টে কীভাবে হইতেছে, যে তারা হচ্ছে কনজিউমারকে অনেকগুলো ভাগে ভাগ করে নেয়, যেটাকে আমরা জানি সেগমেন্টেশন করা। তো এই সেগমেন্টেশন করে যেই এলাকায় যেই জিনিসের ডিমান্ড বেশি তারা সেই এলাকায় সেই জিনিস দেয়। যেরকম দেখা গেছে তোমার এলাকায় টেস্টি ট্রিটে হইতেছে 150 টাকায় 150 গ্রাম না 170 গ্রাম জার কেক পাওয়া যায়, আর পুরা বাংলাদেশে কথা বলতেছে 150 টাকা 170 গ্রাম জার কেক, মানে যতগুলো টেস্টি ট্রিট দেখছি নাই। দেন তোমার ওইখানে 500 গ্রাম কেকের লোয়েস্ট প্রাইস হচ্ছে 600 টাকা, আর আমার এখানে সেম কেক, আমার এলাকার যে টেস্টি কেক একদম সেম কেক 500 টাকায় বিক্রি করতেছে 850 টাকায়। সো এই মার্কেটিংটা কি করতেছে, এক এক এলাকায় এক একভাবে করতেছে। সো তারা ডিজিটাল এই ইনফরমেশনকে কাজে লাগায় এই রেকর্ডগুলো রাখতেছে, অ্যান্ড সেই অনুযায়ী সেগুলোকে তারা ইউজ করতেছে। দেন আমরা বলছি সোশ্যাল কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টটা কি। সোশ্যাল কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টটা কীরকম, এই ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলার মাধ্যমে হচ্ছে গিয়ে ডাটা, কনজিউমারের ডাটা চুরি করে তার কাছে হচ্ছে সেই প্রোডাক্টের অ্যাড পাঠানো, তার কাছে সেটা বিক্রি করার ব্যবস্থা করা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের সোশ্যাল সিআরএমে হয়। সব কিছুই সোশ্যাল সাইটের মাধ্যমেই হয়। যেরকম ফেসবুক থেকে তুমি একটা জিনিস অর্ডার দিচ্ছ একটা দোকান থেকে, তো ওই ফেসবুকেই তুমি মেসেজ দিচ্ছ, ওই ফেসবুকেই তুমি হচ্ছে গিয়ে তাকে টাকা পাঠাইতেছো, তুমি ফেসবুকেই সব কিছু করতেছো। সো এটা হচ্ছে আমাদের সোশ্যাল কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তো তোমার সাথে তার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টে কীভাবে মেনটেন হবে, সোশ্যাল সাইটের মাধ্যমে।
বিজনেস ইন্টেলিজেন্স কি? বিজনেস ইন্টেলিজেন্স হচ্ছে কি, আমরা এই চ্যাপ্টারে পুরা যেটা পড়লাম সেইটাই। আগে যেরকম খাতায় সব ইনফরমেশন, অ্যাকাউন্ট ফাইন্যান্সের হিসাব লিখে রাখা হইতো, যে এত কয়টা আজকে সেল হয়েছে, অত কয়টা আজকে সেল হয়েছে। এখন কিন্তু মাইক্রোসফট এক্সেল ইউজ করা হয়, মাইক্রোসফট এক্সেল ইউজ করে অটোমেটিক্যালি কাজটা করে ফেলা হয়। এই যে অটোমেটিক্যালি কাজটা করে ফেলা যাইতেছে অটোমেশনের মাধ্যমে বিজনেসের প্রসেসটা, এইটাকেই বলা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স।